প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বারাক পিআরপি মেডিকেল সেন্টার আয়োজিত স্বাস্থ্য সুরক্ষা অনুষ্ঠানে। চ্যানেল আইয়ের অনলাইন প্ল্যাটফর্ম থেকে সম্প্রচারিত এই অনুষ্ঠানে আমরা স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি এবং প্রতিটি পর্বে আমরা একটা বিষয়কে নির্ধারণ করি এবং সেটি নিয়ে আলোচনা করতে থাকি এবং বিভিন্ন বিষয় আমাদের আলোচনা আসে। আজকে আমরা হাড়ের একটি সমস্যা নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে যে হাড়ের ইনফেকশন। অনেকেরই হয়তো জানা নেই যে হাড়েও ইনফেকশন হয় এবং সেটা কিভাবে হয় এবং কতটা জটিল হতে পারে একটা হাড়ের ইনফেকশন এবং কেন অনেক সামান্য জিনিস থেকে সেটা হতে পারে, সেই বিষয়গুলো আজকে শুনবো। দর্শক, আজকে আমাদের এই আলোচনায় অংশ নেওয়ার জন্য উপস্থিত আছেন আদ্দিন মেডিকেল কলেজ ও হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক এবং একই সাথে চিফ কনসালটেন্ট বারাক পিআরপি মেডিকেল সেন্টার অধ্যাপক ডাক্তার শহীদুল ইসলাম। প্রফেসর শহীদুল ওয়ালাইকুম আসসালাম। প্রফেসর শহীদুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। তো যেটা বলছিলেন, ধন্যবাদ এবং আমরাও স্বাগত জানাচ্ছি আমাদের সকল দর্শক শ্রোতা বিশ্বের যে যেখান থেকে দেখছেন, আমরা স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ। অবশ্যই দর্শকদের জন্য আমাদের অনুষ্ঠান এবং দর্শক আপনাদেরকে বলবো যে এটি যেহেতু চ্যানেলের অনলাইন প্ল্যাটফর্ম থেকে সম্প্রচারিত হচ্ছে, আপনি কিন্তু আপনার ফোনেও আপনি অনুষ্ঠানটি দেখতে পাবেন এবং চাইলে সেখান থেকে কমেন্ট বক্সে কিন্তু আপনি আপনার প্রশ্নটা রাখতে পারেন। আমরা চেষ্টা করব, যদি আমরা দেখি আপনার প্রশ্নটা আমাদের অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট, আমরা চেষ্টা করব উত্তর দিতে। তো আলোচনায় ফিরে যাই। প্রফেসর শহীদুল ইসলাম, অস্টিওমাইলাইটিস এবং যেটাকে আমরা যদি খুব সাধারণ বাংলায় বলি হাড়ের ইনফেকশন, আপনি বিষয়টাকে যদি একটু তুলে ধরেন যে আসলে বিষয়টা কি? জি সদর ভাই, আবারও ধন্যবাদ আপনাকে। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে অস্টিওমাইলাইটিস। অর্থোপেডিক্সে যত সমস্যা আছে, এটা হলো একটা মানে এটা একটা গুরুতর এবং দুরারোগ্য একটা সমস্যা এবং এটা যদি টাইমলি ট্রেস না হয়, ধরা না পড়ে, তাহলে এটার কমপ্লিকেশনটা অনেক বেশি, স্পেশালি বাচ্চাদের ক্ষেত্রে। তো আমরা অস্টিও মানে হলো বোন, আর মাইলয়েড টিস্যু হলো বোনসের ভিতরে যে ক্যানেল থাকে, আমরা বলি মেডুলারি ক্যাভিটি, ওর ভিতর যে মানে টিস্যু গুলো আছে ওটাকে বলে মাইলয়েড টিস্যু এবং এগুলোর ইনফ্লামেশন এটাকে বলে, তার মানে ইনফ্লামেশন অফ দি বোন অ্যান্ড মাইলয়েড টিস্যু বা বোন অ্যান্ড বোন ম্যারো। মাইলয়েড টিস্যুর আরেক নাম হচ্ছে বোন ম্যারো। হ্যাঁ, যে এই ২ টা শব্দের সাথেই আমরা আমাদের শিক্ষিত রোগী যারা আছেন এরা অনেকেই পরিচিত। ডাক্তাররা বা আমরা মেডিকেল স্টুডেন্ট যারা আছি তারা তো আমরা জানি যে বোন এবং বোন ম্যারোর ইনফেকশনটাই হচ্ছে অস্টিওমাইলাইটিস। জি। তো অস্টিওমাইলাইটিস এটা আমরা ডেফিনিশনে বলতেছি যে ইনফ্লামেশন। কিন্তু আসলে এটা ইনফ্লামেশন মানে এটা অ্যাকচুয়ালি এটা হলো ওয়ান টাইপ অফ ইনফেকশন এবং যখনই ইনফেকশন আসে তখনই আমরা মনে করি যে এটা জীবাণুঘটিত মনে করেন যে ব্যাপার, বিষয়। এবং সে জীবাণু কি ব্যাকটেরিয়া দ্বারা হতে পারে, ভাইরাস দ্বারা হতে পারে, ফাঙ্গাস দ্বারা হতে পারে। এবং এবং এই অস্টিওমাইলাইটিস আবার ২ ভাবে ক্লাসিফাই করা যায়। একটা হলো অ্যাকুট অস্টিওমাইলাইটিস, আরেকটা হলো ক্রনিক অস্টিওমাইলাইটিস। এখন অ্যাকুট অস্টিওমাইলাইটিস ইস দ্য ডিজিজ অফ চিলড্রেন, যেটা বাচ্চাদের অসুখ কিন্তু মেইনলি যে অ্যাকুট অস্টিওমাইলাইটিস। হুম? তো এটা আ শিশুদের রোগ। তবে আজ থেকে হয়তো ৫০-৬০ বছর আগে যখন অ্যান্টিবায়োটিক এত আবিষ্কার হয় নাই, পেনিসিলিন আবিষ্কারের পূর্বে, হ্যাঁ? এই অস্টিওমাইলাইটিস এর কিন্তু খুবই মনে করেন যে বেশি আ মনে করেন প্রকোপ বা প্রাদুর্ভাব ছিল বা ইনসিডেন্ট ছিল। এখন বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক আ আবিষ্কার হওয়ার ফলে এই অস্টিওমাইলাইটিস এর অ্যাকুট অস্টিওমাইলাইটিস অথবা ক্রনিক অস্টিওমাইলাইটিস এর ২ টারই কিন্তু প্রাদুর্ভাব বা প্রকোপটা আগের চেয়ে কমে গেছে। কিন্তু এটা যদি টাইমলি ডায়াগনোসিস না হয় তাহলে এটার কমপ্লিকেশনটা অনেক মনে করেন যে বেশি। এখন তাহলে আমরা আগে বলতেছি যে বাচ্চাদের আ মানে এটা ডিজিজ অফ চিলড্রেন মানে 5 ইয়ার্স, হ্যাঁ? ৫ বছর বা তার আশেপাশের মনে করেন বাচ্চারা সাধারণত এটা দ্বারা আক্রান্ত হয়। হ্যাঁ? এবং তাহলে আমরা যদি আসি যে আ এইটার মানে পজিটিভ অর্গানিজম কি? মানে মেইনলি হলো যে স্টাফাইলোকক্কাস অরিয়াস নামক যে ব্যাকটেরিয়াটা আছে, এইটা 80-80% 85% কেসে পজিটিভ অর্গানিজম হচ্ছে স্টাফাইলোকক্কাস অরিয়াস।
এরপর স্ট্রেপ্টোককাস আছে, স্ট্রেপ্টোককাস নিউমোনিয়া আছে, স্ট্রেপ্টোককাস পায়োজেন্স আছে, জি। তারপর এস্কেরিচিয়া কোলাই, হ্যাঁ? তারপর নিউমোকক্কাস, হুম, হুম, তার হসপিটাল অ্যাকুয়াট অস্টিওমাইটিস অনেক সময় হয় সিউডোমোনাস দিয়ে। হ্যাঁ? হুম, হুম। কিন্তু এই অর্গানিজম গুলোই হলো মানে অস্টিওমাইটিস এর অ্যাকুট অস্টিওমাইটিস এর মূল যে কারণ। জি, জি। তার মানে হচ্ছে যে আপনি বললেন এটা হাড়ের একটা ইনফেকশন এবং বাচ্চাদের বেশি হয় যদি আমরা একটা পরিসংখ্যান দেখি। নিশ্চয়ই বাচ্চাদের বেশি হওয়ার পেছনে কারণ আছে সেটা শুনবো। আপনি আরেকটা বললেন যে এর পিছনে অন্যতম কারণ হচ্ছে ব্যাকটেরিয়া। মানে ব্যাকটেরিয়া আ চলে আসে হাড়ের মধ্যে এবং তারা ইনফেকশনটা করে। কাজেই ইনফেকশনের জন্য তো একটা ইনফেকশাস এজেন্ট লাগবে। কেউ তো ইনফেকশনটা করতে হবে। সেটা করে ব্যাকটেরিয়া। আপনি কয়েকটা ব্যাকটেরিয়ার নামও বলেছেন। তার মধ্যে স্টেফিলোকক্কাস অন্যতম। তো আমার প্রশ্ন হচ্ছে যে এই ব্যাকটেরিয়া এই হাড়ের মধ্যে আসবে কিভাবে? মানে কি নিশ্চয়ই এমন কোনো ঘটনা রাইট। ঘটবে যে কারণে সেখানে আসবে এবং সেখানে অ্যা আর এর কারণে এর মধ্যে যেহেতু আপনি বলেছেন যে বাচ্চাদের মধ্যে বেশি হয়, নিশ্চয়ই তার একটা কারণ অবশ্যই আছে। বলুন। হ্যাঁ, মানে খুব চমৎকার প্রশ্ন। যে বাচ্চাদের তো মানে ইমিউনিটি পাওয়ার বয়স্ক মানুষদের চেয়ে কম, রোগ প্রতিরোধ যে ক্ষমতা এটা। জি। এরপর বাচ্চাদের আমরা দেখি যে অনেক সময় সর্দি কাশি লেগে থাকে। হুম, হুম। তার মানে তার হয়তো ওরাল ক্যাভিটি বা তার মনে করেন নেজাল ক্যাভিটি মানে অর্থাৎ এখানে মনে করেন যে জীবাণুগুলো মানে অনেক সময় থাকে। হুম, যে হুম, অনেক সময় হয়তো টনসিলাইটিস থাকে। হ্যাঁ? হুম, ফ্যারিনজাইটিস থাকে বাচ্চাদের। কাজেই এই যে বাচ্চাদের ভিতরে যে জীবাণুগুলো থাকে, এই জীবাণুগুলো যদি আ মানে ইমিউনিটির দুর্বলতম মুহূর্তে এটা রক্ত প্রবাহের মাধ্যমে শরীরের অন্য জায়গায় ছড়িয়ে যায়, বংশের ভিতরে যায়। হুম, হুম, তাহলে সেখানে এটা অস্টিওমাইটিস করতে পারে। তাহলে ভিতরে যদি জীবাণু থাকে, সেইটা থেকে যে অস্টিওমাইটিস হয়, এটাকে আমরা মানে এন্ডোজেনাস সোর্স বলি। যে আগেই সোর্সটা মনে করেন যে ভিতরে আছে। এরপরে হ্যাঁ, মনে করেন যে তার আ শরীরে আগে থেকে একটা ইনফেকশন ছিল, একটা ইনফেক্টিভ মনে করেন যে ফ ফোকাই। দেখছেন নোন একটা ইনফেকশন আছে এলো কোথাও তাহলে ওইখান থেকে সরাসরি ব্যাকটেরিয়া মনে করেন যে হাড়ের মধ্যে বা আ মনে করেন মেডুলারি ক্যাভিটির মধ্যে যেতে পারে। এছাড়া আ মানে আমরা বলি এক্সোজেনাস সোর্স ও মনে করেন যে কি আছে? যেকোনো আঘাত পেল, হ্যাঁ? স্পেশালি বাচ্চাদের ক্ষেত্রে হুম, হুম, যে আঘাত পেয়ে তার একটা বোন ফ্র্যাকচার হলো। তো বোন ফ্র্যাকচার হলে ওখানে মানে অ্যা ওপেন ফ্র্যাকচার হলে তো সরাসরি মনে করেন যে এনভায়রনমেন্ট থেকে জীবাণু ঢুকে যাচ্ছে। হুম, মানে হুম, ঢুকে হুম, যাওয়ার চান্স থাকে। আবার যদি ক্লোজ ফ্র্যাকচার হয় যে বাইরে চামড়া মাংস কেটে রক্ত বের হয় নাই। শুধু ভিতরে হুম, হুম, হাড্ডিটা ভেঙে গেছে। তাহলে ওখানে মনে করেন যে ওখানে রক্ত জমা হলো। আমরা হেমাটোমা বলি। এই হুম, যে হুম, হেমাটোমা বা ব্লাড হচ্ছে মানে একটা গুড মিডিয়া ফর ব্যাকটেরিয়াল গ্রোথ। হ্যাঁ? হুম, তো তাহলে সেজন্য বাচ্চাদের ক্ষেত্রে আমরা যে বোন ফ্র্যাকচার, ক্লোজ ফ্র্যাকচার আমরা কিন্তু অনেক সময় মানে অ্যান্টিবায়োটিক দিয়ে দেই। এই কারণে দিয়ে দেই যে ওখানে তার যে হেমাটোমাটা হইল, এইটা জি। একটা অস্টিওমাইটিস এর কারণ হতে পারে। যে এইটা ব্যাকটেরিয়াকে ইনভাইট করে। হুম, হুম, হ্যাঁ? তো কাজেই আ ও এই যে ট্রমাটিক একটা কজ এটাও হুম, আছে। হুম, এখন নেক্সট মানে হচ্ছে যে অস্টিওমাইটিস তাহলে কোথায় কোন বোনস এর মধ্যে মনে করেন যে বেশি হয়? বেশি হুম? হয়। বেশি হয়। এক্সাক্টলি হ্যাঁ। আমরা ও আমরা মেডিকেল স্টুডেন্ট যারা ডাক্তার আমরা যে জানি যে লং বোনস এর মধ্যে আ ৩ টা পার্ট থাকে। আমরা মাঝখানে যে শ্যাফট ওটাকে আমরা ডায়াফাইসিস বলি। হুম, আর হুম, ২ এন্ডটাকে আমরা বলি এপিফাইসিস। হ্যাঁ? আর এপিফাইসিস এবং ডায়াফাইসিস এর মাঝখানে যে অংশটা ওটাকে বলি আমরা মেটাফাইসিস। আমরা যদি আমাদের অ্যানাটমিক্যাল হুম, মানে অ্যানাটমিক নলেজটা একটু মানে ঝালাইয়া জি। নেই। এখন স্পেশালি বাচ্চাদের ক্ষেত্রে আ টিবিয়ার আপার এন্ড মানে মেটাফেশিয়াল রিজিয়ন এ আ মেটাফেশিয়াল রিজিয়ন এ মনে করেন যে ক্যাপিলারি প্যাটার্ন গুলো, ক্যাপিলারি হচ্ছে যে মনে করেন আর্টারি, হ্যাঁ? ভেইন। তো উম এটা তো আমরা বুঝতে তাদের পারি একটা মানে আর্টারি আর ভেইনের একটা খুব আর্টারি ক্ষুদ্রতম নেটওয়ার্ক। ছোট, ছোট। হ্যাঁ, ক্ষুদ্রতম হ্যাঁ। নেটওয়ার্ক। ওইখানে নেটওয়ার্ক গুলো এইরকম পেঁচানো, পেঁচানো থাকে। এটাকে হুম, বলে হুম। হেয়ার পিন প্যাটার্ন। যে মানে চুল 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 যদি পেঁচানো মনে করেন যে পেঁচিয়ে চুল, থাকে কোথাও। চুল আমরা যখন ঘর-টর মনে করেন যে অনেক সময় ঝাড়ু দেই। হুম, তো হুম। স্পেশালি আমাদের মনে করেন মহিলাদের চুল তো একটু মনে করেন খুব বড়। মানে পাকাট অবস্থায় থাকে, জড়ানো পেঁচানো থাকে। হুম, হুম। তাহলে ঐরকম ক্যাপিলারি গুলো বা আর্টেরিয়লস গুলো মানে ওরকম জড়ানো পাকানো থাকে। তো ওইখান থেকে যখন রক্ত প্রবাহিত হয়, তখন রক্তের প্রবাহটা স্লো হয়ে যায়। আমি এভাবে যেমন বলি যে প্রবাহমান নদীতে
বা যেখানে কারেন্ট আছে মানে পানির ফ্লো আছে, জি, সেখানে কিন্তু শ্যাওলা বা কচুরিপানা জন্মাতে পারে। না। তাহলে কচুরিপানা কোথায় জন্মায়? যেই নদীতে বা যেই জলাভূমিতে কোন স্রোত নাই, বদ্ধ জলাভূমি, হুম, হ্যাঁ? তো সেইখানেই শ্যাওলাও জন্মে, কচুরিপানাও জন্মে। জন্মে। ঠিক সেটাই। সেরকম ভাবে যেখানে ব্লাড এর ফ্লোটা র‍্যাপিড সেখানে জীবাণু সেটেল করতে পারে না। কিন্তু যেখানে স্লো ওইখানেই জীবাণুটা সেটেল করে হুম, এবং হুম, ওইখানে অর্গানিজম মানে কলোনাইজেশন করে, বংশবৃদ্ধি করে। আ যার ফলে টিবি আর মেটাফাসিয়াল এন্ড হচ্ছে অ্যাকুট অস্টিওমাইলাইটিস এর একটা মনে করেন যে সবচেয়ে কমনেস্ট সাইট আরকি। এরপরে আমরা কিন্তু আমি রিসেন্টলি কিছু আনকমন সাইটে অস্টিওমাইলাইটিস পেয়েছি। হুম, যেমন হুম, আপার পার্ট অফ দি হিউমেরাস, শোল্ডারের ওখানে। ছোট বাচ্চাদের ক্ষেত্রেই কিন্তু। হুম, হুম, তারপরে আমি পেয়েছি যে লোয়ার পার্ট অফ দি টিবিয়া, হ্যাঁ? এরকম কিছু আনকমন সাইটে অস্টিওমাইলাইটিস মনে করেন যে পেয়েছি। কাজেই সেজন্য সবসময় যে একেবারে টিবিয়ার আর আপার এন্ডেই হবে। তবে এইটা হলো কমনেস্ট সাইট। মানে সবচেয়ে বেশি কমন। কিন্তু এর বাইরেও অ অ মনে করেন যে লং বোনের মানে অন্য জায়গায়ও কিন্তু অ্যাকুট অস্টিওমাইলাইটিস মনে করেন যে হতে পারে। হুম, তো হুম। ও এগুলোই কিন্তু মনে করেন যে কজ এবং আচ্ছা, আচ্ছা। মানে অস্টিওমাইলাইটিস এর কিন্তু মনে করেন যে সাইড সাইড। প্রফেসর শহীদুল ইসলাম অনেক ধন্যবাদ। কিন্তু কথা হচ্ছে যে এই বাচ্চাদের ক্ষেত্রে আপনি যখন বললেন যে বাচ্চাদের ক্ষেত্রে হাড়ে ইনফেকশন হতে পারে এবং কিছু জায়গার কথা আপনি বললেন। তো যেসব বাচ্চাদের হাড়ের যে বৃদ্ধি বা গ্রোথ এখনো শেষ হয়নি, তাদের যদি হাড়ের মধ্যে এই ধরনের ইনফেকশন হয়, তাতে কি সেই হাড়টা আ বেড়ে ওঠার ক্ষেত্রে কোনো ভবিষ্যতে বাধার তৈরি হতে পারে কিনা? যেটা তার হাইটে বা ওই অংশটা যদি ঠিকভাবে বেড়ে না ওঠে, তাহলে তো একটা বড় সমস্যা। সেরকম কোনো ঝুঁকি কি আছে? হুম, রাইট। আমি শুরুতেই বলেছিলাম যে এটা ডিজিজ অফ চিলড্রেন এবং এটা যদি আমাদের ডায়াগনোসিস করতে দেরি হয়ে যায় তাহলে হুম, কমপ্লিকেশন হয়। তো যে সমস্ত কমপ্লিকেশন হয় এর ভিতরে গ্রোথ রিটার্ডেশন হলো একটা কমপ্লিকেশন। তার কারণ ওই যে গ্রোথ প্লেট থাকে হুম, মানে হুম, আপনি হ্যাঁ, এপিফাইসিস এবং মেটাফাইসিস এর মাঝখানে যে গ্রোথ প্লেটটা ওইটাকে হুম, বলে হুম। ফাইসিস। সেই ফাইসিস যদি খুব এফেক্টেড হয়ে যায় তখনই তার গ্রোথ হ্যাম্পার হয় কিন্তু, হ্যাঁ? সেজন্য এটা অবশ্যই মনে করেন যে তার ওই লিম্ব শর্টেনিং হতে পারে। ওই লিম্ব শর্টেনিং হতে পারে। আমি একটা জিনিস বলি যেটা আমরা আ সদ্য ওই যে আমি যে আনকমন সাইট এ অস্টিওমাইলাইটিস এর কথা বলেছি। জি। আমার কাছে বেশ কিছু কেস এসেছে যেমন ছোট একটা বাচ্চা মাত্র ১০ মাসের একটা বাচ্চা হুম, হুম, যে আ ওই যে আপার পার্ট অফ দি হিউমেরাস মানে আর্মের হুম, আপার হুম, পার্ট মানে সোয়েলিং এবং পেইন নিয়ে সে আমাদের কিন্তু মনে করেন সবচেয়ে বড় মেডিকেল কলেজেই মানে অ্যাটেন্ড করেছিল সরকারি মেডিকেল কলেজে, হ্যাঁ? তো ওরা ভর্তি হয় পেডিয়াট্রিক সার্জারি মানে ডিপার্টমেন্টে। তো পেডিয়াট্রিক সার্জারি ডিপার্টমেন্টে এবং ওইখানকার মনে করেন তৎকালীন ডিপার্টমেন্টের হেডের আন্ডারে ভর্তি হয়েছে। তো ডক্টররা ডায়াগনোসিস করেছে যে সেলুলাইটিস মানে আল্ট্রাসোনোগ্রাম করছে। মানে ইদানিং কিন্তু মাসকুলোস্কেলিটাল আল্ট্রাসোনোগ্রাম একটা নতুন একটা মনে করেন যে একটা ইনভেস্টিগেশন এর জায়গা পেয়েছে। হুম, হুম। যে আ মাসকুলোস্কেলিটাল আল্ট্রাসোনোগ্রাম করলে মানে ভিতরে কোনো পাস আছে কিনা, কোনো ফ্লুইড আছে কিনা এটা কিন্তু আমাদেরকে মানে ওটা মানে ডিটেক্ট করতে বলে দিতে সাহায্য পারে। করে। তো সোনোলজিস্ট বলছে যে এটা সেলুলাইটিস। কাজেই তো তখন মনে করেন যে ডক্টররা কি করছে যে তার এই যে এখানে মনে করেন যে অ্যাক্সিলারি ফোল্ড এর ওইখানে জাস্ট ওখানে কাছে জাস্ট হয়তোবা একটা ছোট্ট ব্লেড দিয়ে একটা কেটে। মনে করেন যে নাইফ করেছে। একটা ছোট একটা ছিদ্রের মতো করেছে। তো ছোট একটা ছিদ্রের মতো করেছে মানে এটা হলো inappropriate হয়েছে, হ্যাঁ? আসলে তো মানে কিছু পায় নাই, কাজেই ওইটা হয়নি। তো এই এরপর হয়তো অ অ্যান্টিবায়োটিক দিয়ে বাচ্চাটাকে রিলিজ করেছে। তো রিলিজ করার পরে ওই সময় কিন্তু তারা এক্স-রে করেছে। এক্স-রে কিন্তু অ্যাবসোলিউটলি নরমাল। কারণ অ্যাকুট osteomyelitis এর শুরুতে অ্যা ১ সপ্তাহের মধ্যে এক্স-রে তে কোনো পরিবর্তন আসে না। কোনো মানে এক্স-রে তে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে এরকম মনে করেন যে কোনো প্যাথোলজিক্যাল কোনো চিহ্ন আসে না। কিন্তু ওই ওই বাচ্চা যখন দেখছে যে বাচ্চাটা ভালো হচ্ছে না, তার পেইন ওখানে, জ্বর ভালো হচ্ছে না। তখন তার বাপ-মা নিজেদের উদ্যোগে আরেকটা এক্স-রে করে। এক্স-রে করার পরে আ ওরা ওরা আমার যে ইনস্টিটিউট যে আদ্দিন মেডিকেল কলেজ ওখানে আসলো। আমি এক্স-রে করে দেখি সজল ভাই যে তার হোল অফ দি
মানে হিউমেরাস এবং হিউমেরাসের ম্যাক্সিমাম পার্টটা সিকুয়েস্ট্রাম হয়ে গেছে। হুম, আপনি তো আপনি যে জানেন আমাদের মানে প্রিভিয়াস নলেজ থেকে আমরা জানি অস্টিওমাইলিটিস হয়ে যে বোনসটা ডেড হয়ে গেল, যে শরীরের ভিতরে আছে কিন্তু ডেড বোন, ওটাকে ডেড। বলে সিকুয়েস্ট্রাম। হ্যাঁ? তো মানে হিউমেরাসের মেক্সিমাম পার্টটা সিকুয়েস্ট্রাম হয়ে গেছে। তো আমি ভর্তি হইতে বলছিলাম, ওরা ভর্তি হয় নাই। আ মানে হয়তো অন্য কোথাও গেছে। কিন্তু আমি সব ডকুমেন্ট গুলো, ছবিগুলো তুলে রাখছিলাম। যে শুরুতে এক্স-রে তে কোনো পরিবর্তন নাই। হুম, হুম, তারপর ডাক্তাররা বলল আল্ট্রাসোনোগ্রামের সাহায্যে যে এটা একটা অ্যাকুট একটা মানে সেলুলাইটিস। এটা আ এবং কিন্তু সেলুলাইটিস এর চিকিৎসা দেয়া হলো, ছোট্ট একটা ইনসিশন দেয়া হলো। কিন্তু আল্টিমেটলি রোগীটা ভালো হইল না। তার ইনঅ্যাপ্রোপ্রিয়েট সার্জারি হয়েছে এবং তার কমপ্লিকেশন হিসেবে পুরো হিউমেরাসটা মানে তার সিকুয়েস্ট্রাম হয়ে গেল। হুম? তারপর আরেকটা বাচ্চা যেটা ১১ বছরের বাচ্চা, যে তার মনে করেন যে সাম টাইপ অফ গ্যাস্ট্রোইন্টেস্টিনাল, মনে করেন যে তার হয়তো ইনফেকশন নিয়ে সে আমাদের যে এখন আ মানে তৎকালীন শেখ রাসেল মানে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল মানে ইনস্টিটিউট, আ এখন তো আমাদের জাতীয় মনে করেন ইনস্টিটিউট অফ গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিজিজ, হ্যাঁ? হুম, হুম, তো ওখানে যায়। তো ওখানে তার চিকিৎসা চলাকালীন সময়ে তার আর্মে মনে করেন যে হঠাৎ করে ব্যথা শুরু হয়। তো ব্যথা শুরু হওয়ার পরে রোগীটা ঢাকা শিশু হাসপাতালে রেফারেড হয়। ওইখান থেকে পঙ্গু হাসপাতালেও যায়। তো আসলে মানে ওরা সিরিঞ্জিং করে। যে ওখানে সেলুলাইটিস মনে করে বা কোনো অ্যাবসেস মনে করে একটা মনে করেন নিডল দিয়ে সিরিঞ্জ দিয়ে করেছে। কিন্তু এইটাও মনে করেন যে কোনো কাজ হয় নাই। তো ওই বাচ্চাটা আ পরে আমাদের কাছে আসে প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার নিয়ে। হুম? যে তার হিউমারাসের আপার এন্ডটা ভেঙে গেছে। একে তো তার মনে করেন যে গ্রোথ প্লেটটা তো মনে করেন যে ১০-১১ বছর বয়সেও মনে করেন যে ইউনিয়ন হয় নাই। তারপরে তার জাস্ট নিচেই প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। এই যুগে প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার আনকমন। কারণ ডা মানে অ্যাকুট অস্টিওমাইলাইটিস হয়ে প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার ফ্র্যাকচারটা হয়েছে। আনকমন। আমি এটা বলতে চেয়েছি। জি, বুঝতে যে পেরেছি। আদার কজেস অফ প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হতে মানে পারে। কমন, সেটা তো আছেই। যেমন ক্যান্সার যদি হয়, হুম, তারপর হুম, কোনো অস্টিওলাইটিক লিশন যদি হয়, টিবি যদি হয়, তাহলে হুম, হুম, সেই ক্ষেত্রেও হালকা আঘাতে পড়ে গিয়ে প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হতে পারে। কিন্তু অ্যাকুট অস্টিওমাইলাইটিস হয়ে যে প্যাথোলজিক্যাল ফ্র্যাকচারটা সেটা কিন্তু আনকমন। তো আমাদের কাছে আসলে আমরা মনে করি যে শেষে তার মানে অপারেশন করছি। ২-৩ সেটিং অপারেশন করা লাগছে। কারণ ওই শুরুতে ডায়াগনোসিস না হলে মানে এটার কিন্তু কমপ্লিকেশন মনে করেন যে একটু বেশি। এজন্য আমি আমার আদ্দিনেও একটা মনে করেন যে প্রেজেন্টেশন করেছিলাম যে আমাদের যে সেন্ট্রাল সিএমই হয়। যে ওখানে যে acute osteomyelitis in children and আ cellulitis, এইটার যে মিসডায়াগনোসিস যদি হয় তাহলে it carries lots of damage in children, হ্যাঁ? ওটাতে সেটাই। আমরা মনে করেন যে বলার চেষ্টা করেছি যে সেলুলাইটিস অসুখটা হলো অ্যাডাল্ট এবং মিডল এজের লোকদের। হুম, হুম, আর অ্যাকুট অস্টিওমাইলিটিস হলো বাচ্চাদের অসুখ। কাজেই বাচ্চাদের যদি আর্মে ব্যথা হয় বা ইনফ্লামেশন থাকে, হ্যাঁ? আ সেলুলাইটিস এর মতো মনে হয়। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে সেই ক্ষেত্রে সেলুলাইটিস না মনে করে এটাকে হুম, অ্যাকুট অস্টিওমাইলিটিস মনে করতে হবে এবং সেভাবে ট্রিট করতে হবে। তো সেটা যদি ট্রিট করা হয়, যে যার কনজারভেটিভ ট্রিটমেন্ট লাগে, কনজারভেটিভ ট্রিটমেন্ট প্রম্পটলি শুরু করা গেলে কিন্তু অপারেশন হুম, ছাড়া হুম, ভালো হয়। আবার সার্জারি লাগলে সেই সার্জারিও দ্রুত করতে হবে এবং অ্যাপ্রোপ্রিয়েট সার্জারি করতে হবে, যে সার্জারি লাগে। যেমন অ্যাকুট অস্টিওমাইলিটিস সার্জারি কি? আমরা তো শিক্ষক মেডিকেল কলেজের। 5th ইয়ার স্টুডেন্টদের ক্ষেত্রে এটা আমার একটা পেইড কোয়েশ্চেন, প্রিয় কোয়েশ্চেন। The incision and drainage up to periosteum and then multiple drill hole on মানে বোনস, বোনস এর ভিতর ড্রিল করতে হবে। কারণ উম কারণ হচ্ছে যে অস্টিওমাইলিটিসটা তৈরি হচ্ছে বোন ম্যারোর মধ্যে। হ্যাঁ? কারণ আমি শুরুতে ডায়াগনোস করতেছি, সে সে ক্লিনিক্যালি মানে কনজারভেটিভ ট্রিটমেন্ট আমার ইমপ্রুভ করল না। হুম, হুম। ২-৩ দিনের মধ্যে, ২ দিনের মধ্যে। কাজেই আমাকে তখন সার্জিক্যাল ইন্টারভেনশন করতে হবে। আর আচ্ছা। বোন ছিদ্র করে দেই আমরা, যে ভিতরে যে পাচ আছে, পুজ আছে ওইটা যাতে সেটা বেরিয়ে আসতে বেরিয়ে পারে। এবং হ্যাঁ, বের হয়ে আসতে পারে। অটোমেটিক ড্রেনেজ। আর এরপর আমরা ওন্টা আমরা সেলাই করি না। আমরা ড্রেসিং দিয়ে রাখি, মাল্টিপল ড্রেসিং করি। বের যে হওয়ার ভিতর সুযোগ থেকে রাখেন। একেবারে সমস্ত জীবাণু, পাস-টাস বের হয়ে আসার পরে হুম, হুম। এবং কোনটা কোন কন্ট্রাকচার ওই মানে
ও মনে করেন যে ড্রেসিং করতে, করতে সাধারণত ভরে যায়। আমি সাধারণত অ্যাকুট অস্টিওমাইটিস এর মনে করেন যে বাচ্চাদের ক্ষেত্রে আমি আম সেলাই করি না। ইভেন সেকেন্ডারি স্টেজও দেই না। আমি অপেক্ষা করি যে ওর ন্যাচারাল হয়তো wound হিলিং হয়ে আসবে। তাহলে সেটাই হলো টেকসই ভালো হওয়া। যে সেক্ষেত্রে আর রিকারেন্ট তার অস্টিওমাইটিস হওয়ার চান্স আর কম থাকে। কিন্তু আমি আ আমার অভিজ্ঞতা হচ্ছে এটা দেখার জি। যে অনেক সিনিয়র লোকেরাও মনে করেন যে একটু তড়িঘড়ি করে আবার সেলাই দিয়ে দেয়। আবার সেলাই দেওয়ার পর আবার সেই আবার ইনফ্লামেশন, আবার আবার পুঁজ হওয়া, কাটাকাটি। আবার হ্যাঁ? তো এটা থেকে আমি আমার সেটাই। প্রোটোকল যেটা আমি করি তার যে মানে আমি সেটাই। আমি অনেক যে ধন্যবাদ। সার্জারি করি জি। সেলাই করি না। অনেক ধন্যবাদ। আপনি আপনার একটা ব্যক্তিগত কেস শেয়ার করলেন আমাদের সাথে। এবং আমি যেটা বুঝলাম যে ১ম যে কেসটার কথা আপনি বললেন যে তারা সেলুলাইটিস মনে করেছে এবং এক্স-রে আপনি বললেন যে এক্স-রেতে ৭ দিনের আগে আসলে হাড়ের যে ইনফেকশনের কারণে পরিবর্তন, সেটা বোঝা যাবে না। কাজেই সেটা একটা বড় কারণ। তো সেই চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছে। নিশ্চয়ই তারা অ্যান্টিবায়োটিকও দিয়েছিল। কিন্তু সেই অ্যান্টিবায়োটিকে তো কাজ হয় নাই। কারণ কনজারভেটিভ ট্রিটমেন্ট আপনি বললেন যে ২-৩ দিনের মধ্যে যদি উন্নতি না হয়, তাহলে সেখানে সার্জিক্যাল ইন্টারভেনশন লাগবে। তো সেখানে সার্জিক্যাল ইন্টারভেনশন আপনি যেটা বললেন যে শুধুমাত্র স্কিনটা কেটে দিলাম এবং সেখানে সেলুলাইটিস মনে করে সেই পুঁজটা বেরিয়ে আসুক, সেটুক ভাবলাম তাতে হবে না। সেটা আপনি ইনসিশনটা একদম মানে যেটা একদম হাড়ের যে বাইরের যে আবরণ, সেখানে দিয়ে হাড়ের যে মজ্জা তার সাথে একদম একটা উইন্ডো তৈরি করে দিতে হবে যে যাতে করে হুম, পুঁজটা হাড়ের ভিতর থেকে বাইরে বেরিয়ে আসতে পারে এবং সেটাকে সবসময় খোলা রাখতে হবে সেই পথটা যাতে পুঁজ বেরিয়ে আসার পথ। একই সাথে চিকিৎসা চলবে, অ্যান্টিবায়োটিক চলবে এবং আপনি যেটা বললেন শেষ ভাগে যে ন্যাচারালি বা প্রকৃতিগতভাবে আমাদের শরীর যেভাবে হিল করে সেভাবে সেটা হতে যখন একদম শেষ পর্যায়ে আসবে, তখন সেটা আপনি পরবর্তীতে ইনজেকশনটা দিবেন, স্কিনটা রিপেয়ার করবেন। তো এই পুরো চিকিৎসার এই পদ্ধতিটা এটাই। আমরা হয়তো আলোচনায় যেতাম চিকিৎসা সম্পর্কে। আপনি অনেকটাই বলে দিলেন এখন। এটা মানে প্রসঙ্গক্রমে এসেই গেছে। তো আপনি যেহেতু আর জানেন আমরা না পরেও কথা বলব। গ্রোসারি আমরা মনে করেন যে জি, কথা বলব। কারণ আপনি যেহেতু আপনার কাছে যেহেতু ১ম রোগীটা চলে গেছে, ও ভর্তি হয় নাই। ভর্তি হলে কি করতেন? ওর পরিণতি কি? এই যে সিকোয়েস্ট্রাম হলো হাড়ের, তো সেই যে উম মৃত হাড়গুলোর জন্য করণীয় কি? সেগুলো কি বের করে দিতে হবে? আর তার এই উপরের যে হাড়টা, সেটার বৃদ্ধি বা ভবিষ্যৎ কি আ হয় সাধারণত এইটা আসলে এক্ষেত্রে? মানে খুব জটিলই একটা কেস মনে করেন যে হতো যদি আমিও সার্জারি করতাম। আ আমি মনে করেন যে চিন্তা ভাবনা করে বা হয়তো আমি মনে করেন আরো সিনিয়রদের সাথে আলাপ করে আমাকে এই অপারেশনটা করতে হতো। হ্যাঁ? হুম, হুম, হুম। কারণ ওই সব সিকোয়েন্সটা বের করার পরে তার বোনস এর যে অরিজিনাল পার্টটা মনে করেন যে সেটা কতটুকু থাকতো এইটা একটা মনে এক্সাক্টলি। করেন যে একটা কতটুকু আছে সেটাই তো ব্যাপার। এবং হ্যাঁ, এবং একাধিকবার হয়তো সার্জারি করা লাগতো যে আমি যেটাকে মনে করতেছি এখন ডেড বোন টোন ওইটা আমি হুম। মনে করেন যে আ রিমুভ করলাম। কিন্তু এরপর ড্রেসিং চলতে থাকলো। তো আমরা দেখছি যে পরে আরো কিছু বোন ডেড আছে। তো আবার মনে করেন যে ফার্দার সার্জারি মনে করেন যে করতে হয় অনেক সময়। একাধিক সেটিং এ অপারেশন করতে হতো তার ওই লিম্বটাকে সেভ করার জন্য এবং মনে করেন যে মুক্ত করার জন্য, কিওর করার জন্য। সেটাই। মানে তার মানে ওই হাড়টা তো হয়তো আর কার্যকর থাকতো কিনা সন্দেহ আছে। যদি খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। আর যেটা আপনি বললেন যে গ্রোথ তো আসলে সেটাও ডিপেন্ড করে কোন অবস্থায় ছিল, কি ছিল। যাই হোক এগুলো জটিল অবস্থা। কাজেই এক্ষেত্রে আপনি যেটা বললেন শুরুতে যদি চিকিৎসাটা সঠিকভাবে করা যায়, তাহলে কি বলেন যে এটা তো মানে নিয়ন্ত্রণে আনা সম্ভব? আমি এটা শুনবো আপনার কাছ থেকে চিকিৎসার অংশ হ্যাঁ, হিসাবে। একদমই মানে কিওর করা সম্ভব। সম্ভব। আ আমি দর্শকদের মনে করেন যে এসে জ্ঞাতার্থে আমরা মানে শুরু থেকে আরো ২ ১ টা কথা বলি। যে আমরা যে তাহলে এই অসুখটা আমরা ডায়াগনোসিস করব কিভাবে? সেটাই আমি আসছিলাম যে আ এই হ্যাঁ, ডায়াগনোসিসটা কি পর্যায়ে হবে? কিভাবে করা যায়? সেটাই। এটা কিন্তু শুরুতেই হলো যে ক্লিনিক্যাল ডায়াগনোসিস যে সাসপিশন হুম, যে একটা বাচ্চা সিভিয়ার ব্যথা নিয়ে আসবে। হয়তো মনে করেন যে তার হাতে বা পায়ে যেখানেই হোক, ওই জায়গায় সে টাচ করতে দিবে না। হুম, হুম। হ্যাঁ? টাচ করতে দিবে না, কান্না করতে থাকবে। মানে এটাকে আমি এভাবে বলি যে সে নিজে ঘুমাবে না, বাপ মারে ঘুমাইতে দিবে না, পাড়া প্রতিবেশী ঘুমাইতে দিবে না। মানে এরকম কান্না করবে। ব্যথা। হ্যাঁ? তো যখনই আপনি মনে করেন অর্থোপেডিক সার্জন আমি, আমার কাছে যখন আসবে, তো হুম, তখন হুম। আমার ওই ধারণার ভিতরে মানে নিয়ে নিতে হবে যে এটা একটা কেস অফ ইটস এ কেস অফ অ্যাকুট অস্টিওমাইলাইটিস।
যদি আমি সেলুলাইটিস মনে করি, অন্য কিছু মনে করি, আর তাহলে হলো অসুবিধা। অ্যাকুট অস্টিওমাইলাইটিস যখন আমরা মনে করলাম, তখন আমরা মানে তার চিকিৎসা শুরু করে দিতে হবে। যে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক ইনজেকশন ফর্মে শুরু করে দিতে হবে, ফ্লুক্লোক্সাসিলিন সহ। তারপরে কি করব আমরা? যে তার কিছু রক্তের পরীক্ষা-নিরীক্ষার স্যাম্পল চলে যাবে আমাদের। কি করব আমরা? যে সিবিসি করব, আমরা সিআরপি করব, তারপর আমরা ব্লাড কালচার করব আমরা। আর ওইখান থেকে যদি মনে হয় যে জায়গাটা বেশ ফুলে আছে, যদি অ্যাসপিরেট করে কোনো ফ্লুইড মনে করেন যে নেয়া সম্ভব হয়, তাহলে আমরা সেই ফ্লুইডকে আমরা মনে করেন কালচার এবং সেনসিটিভিটি করতে দিব আমরা। যদিও আমরা শুরুতে এক্স-রে তে কিছুই মানে শুরুতে কোনো চেঞ্জ পাবো না। কিন্তু আমাদের এক্স-রে একটা করতেই হবে। এটা হলো একটা মানে এটা একটা মানে আইডিয়াল থিং যে লোকাল পার্টের একটা এক্স-রে আমাদের করতে হবে। এখন এমআরআই ও করতে বলা হয়। এখন মনে করেন যে ডায়াগনোসিস হলো এমআরআই করতে বলা হয়। যে এমআরআই যদি আমরা করি আর্লি স্টেজে, তাহলে ম্যারো ইডেমা পাবো। হ্যাঁ? যে হুম, আমরা হুম, মনে করেন যে ম্যারো ইডিমা পাবো এবং ওখানে ফ্লুইডের যে সিগন্যাল গুলো মানে মনে করেন হোয়াইট, এটা যদি আমরা ২ পাশেরই করি মনে করেন যে ২ পাশের আমরা ২ পায়ের আমরা এমআরআই ২ পায়েরই করলাম। তাইলে আমরা যেটা প্যাথোলজিক্যাল ওইখানে আমরা দেখব যে সাদা ফ্লুইডের উপস্থিতি বেশি এবং আমরা বোন ম্যারোটা এডিমেটাস পাবো। এটা রেডিওলজিরা মনে করেন যে বুঝবে, রেডিওলজিস্ট যারা রিপোর্ট করেন মানে যে কনসালটেন্ট ওনারাই বলবেন যে মানে ম্যারো এডিমা। তো আর তাইলে আমাদের সেটা এখন অস্টিওমাইলাইটিস হওয়ার ক্ষেত্রে ওটা একটা সাপোর্টিং আ একটা এভিডেন্স হিসেবে আসলো। আমরা তাইলে যে চিন্তা করার সঙ্গে সঙ্গেই আমরা চিকিৎসা শুরু করে দিব। আমরা যদি রিপোর্টের জন্য অপেক্ষা করি, ধরেন আমরা যদি কালচারের জন্য অপেক্ষা করি, আমরা যদি কালচার রিপোর্ট বা পাস কালচার রিপোর্টের জন্য অপেক্ষা করি, তাহলে ঘটনা ঘটে যাবে। এবং কি ঘটনা ঘটে? এই ঘটনা কিন্তু মানে দ্রুত ঘটে। যে দ্রুত ঘটে যে বোন ম্যারোর মধ্যে ইনফেকশনটা হচ্ছে। জি। তাইলে ওখানে পুজ তৈরি হচ্ছে, ইনফ্লামেশন হচ্ছে। হ্যাঁ? এবং ওইখানকার ইন্টারওসিয়াস মানে প্রেশারটা বেড়ে যাচ্ছে। হ্যাঁ? তখন এই প্রেশারটা বেড়ে যেয়ে ওখানকার পাস গুলো আমরা আমাদের যে বোনসের যে স্ট্রাকচার জানি আমরা হ্যাবারশিয়ান সিস্টেমকে ভেদ করে, হুম, হ্যাঁ? হুম। বোনকে মাল্টিপল মানে মাইক্রো ফ্র্যাকচার করে তারপরে পেরিওস্টেমের নিচে এসে মনে করেন যে ও পুঁজ জমা হয়। এবং এরপরে সে পুঁজটা কি করে পেরিওস্টেমকে হুম, ভেদ হুম। করে আমাদের টাসেল এবং আমাদের সাবকিউটেনাস টিস্যু এবং স্কিনকে ভেদ করে আল্টিমেটলি মনে করেন পুঁজটা বাইরে চলে আসে। যদি আমরা আ আমাদের কনজারভেটিভ ট্রিটমেন্টে বা আমরা যে অ্যান্টিবায়োটিক দিচ্ছি সেটাতে কাজ না করে, আবার আমরা সময় মতো সেটা ইন্টারভেনশন এও মনে করেন যে না আগাই। আমরা যে অ্যান্টিবায়োটিক দিয়েছি ওইটা আমরা জাস্টিফাই করব ২ টো ভাবে। একটা হলো যে তার ক্লিনিক্যাল তার ইমপ্রুভমেন্ট আছে কিনা। হুম, আগে হুম। যে বাচ্চাটা মনে করেন যে খাওয়া-দাওয়া করত না, হ্যাঁ? ঘুমাতো না। অর্থাৎ সে এখন খেতে পারছে কিনা, অর্থাৎ সে ঘুমাচ্ছে কিনা, মানে সে একটু আরাম পাচ্ছে কিনা। আরাম যদি সেটাই। পায় আমরা বুঝবো যে আমাদের অ্যান্টিবায়োটিক কাজ করছে। বাই দিস টাইম আমরা যদি মনে করেন যে ব্লাড কালচার এবং ওই যে ফ্লুইড কালচার এর রিপোর্ট পেয়ে যাই, হুম, হুম। তাহলে হয় অ্যান্টিবায়োটিক এইটাই রাখবো অথবা কালচার অনুযায়ী আমরা অ্যান্টিবায়োটিক চেঞ্জ করে দিব। আর যদি দেখা যায় যে ২-৩ দিনের মধ্যে এটা ইমপ্রুভ করল না, হুম, তার হুম। কান্নাকাটির কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না, আরো মোর টক্সিক হয়ে যাচ্ছে বাচ্চা, তাহলে কিন্তু আমাদের সার্জিক্যাল ইন্টারভেনশন এ যেতে হবে। এবং কি সার্জারি করতে হবে সেটা আমরা কিন্তু মনে করেন যে বলেছি। যে জি। সেটা হলো মানে ইনসিশন অ্যান্ড ড্রেনেজ আপ টু পেরিওস্টাম অ্যান্ড দেন মাল্টিপল ড্রিল হোল, হ্যাঁ? ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করতে হয় বোনস এর মধ্যে। হুম, যে হুম। এটা আমরা মনে করেন আলোচনার ক্ষেত্রে আগেই মনে করেন যে বলেছি কিন্তু। বলেছি। হ্যাঁ? জি। ও জি, তো অনেক ধন্যবাদ, অনেক এটাই হলো ধন্যবাদ। ডায়াগনোসিস করার জি। তা আমরা ট্রিটমেন্ট সম্পর্কে এবং ট্রিটমেন্ট পরবর্তী মানে চিকিৎসা পরবর্তী বাকি বিষয়গুলো শুনবো। দর্শক, সময় হলো বিরতি নেবার। বিরতির পর আবার ফিরে আসবো অনুষ্ঠানে। আশা করি আমাদের সাথেই থাকবেন। দক্ষ চিকিৎসকই দিতে পারেন উন্নত চিকিৎসা। অধ্যাপক ডাক্তার শহীদুল ইসলাম অর্থোপেডিক চিকিৎসায় তেমনই একজন দক্ষ চিকিৎসক। ইতোমধ্যে ব্যথা নিবারণে পিআরপি প্রয়োগ করে সাফল্য অর্জনে ঈর্ষণীয় পর্যায়ে রয়েছেন তিনি। ব্যথামুক্ত জীবন চাই, পিআরপির বিকল্প নাই। বারাক পিআরপি মেডিকেল সেন্টার, সর্বাধুনিক চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। বারাক পিআরপি মেডিকেল সেন্টার, ৭৩৬ কেবি স্কয়ার, ৯ ৭ মসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা। ফোন ০৯৬৭৮
114477 অথবা 01977058822। দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম অনুষ্ঠানে। আপনারা দেখছেন বারাক পিআরপি মেডিকেল সেন্টার আয়োজিত স্বাস্থ্য সুরক্ষা অনুষ্ঠান চ্যানেলের অনলাইন প্ল্যাটফর্ম থেকে সম্প্রচারিত হচ্ছে। সাথে আছি ডক্টর সজল আশফাক। আমাদের আজকের অতিথি অর্থোপেডিক বিশেষজ্ঞ অধ্যাপক শহীদুল ইসলাম। প্রফেসর শহীদুল ইসলাম, আমরা আলোচনায় ফিরে আসতে চাই আবারও। আমরা বলছিলাম ডায়াগনোসিস নিয়ে। এবার চিকিৎসার বিষয়ে আলোচনা হয়েছে এবং কি কি জটিলতা হতে পারে আমরা ফাঁকে ফাঁকে কিন্তু সবগুলি আমাদের আলোচনা এসছে প্রসঙ্গক্রমে। তারপরে যদি একটু নির্দিষ্ট করে বলেন যে কি কি জটিলতা হতে পারে যদি এটার চিকিৎসাটা সঠিকভাবে না হয়। জি, না করা হয়। হ্যাঁ, রাইট। আমরা আমরা যদি বলি যে থ্রেট কি অ্যাকুট অস্টিওমাইলিসিস? থ্রেট হলো মনে করেন যে ২ টো। যে একটা হলো যে ভালো হয়ে যেতে পারে। মানে রেজুলেশন হয়ে গেল। রোগী হুম, সুস্থ হুম। হয়ে গেল, এটা হলো ১। ২ হলো যে কমপ্লিকেশন হতে পারে। এই কমপ্লিকেশনের ভিতরে কি আছে? কমপ্লিকেশনের ভিতরে একটা আছে প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার, আরেকটা আছে ডিফর্মিটি, আরেকটা আছে গ্রোথ রিটার্ডেশন। আরেকটা কি হতে পারে? যে ক্রনিক অস্টিওমাইলাইটিস এ টার্ন নিতে পারে। আমরা যে ওই যে অ্যাকুট অস্টিওমাইলাইটিস এর একটা কমপ্লিকেশন এর ভিতরে যে বলেছি হুম, হুম। যে ভিতর থেকে পুঁজগুলো বোনস এর হ্যাবারসের সিস্টেমকে করে বোনসকে মাইক্রো ফ্র্যাকচার করে পেরিওস্টিয়ামের নিচে যেয়ে পেরিওস্টিয়ামকেও রাপচার করে মাসল সাবকিউটেনিয়াস টিস্যু স্কিনকে ছিদ্র করে মনে করেন বাইরে বেরিয়ে আসলো। হ্যাঁ? হুম, তাহলে এই যে পথটা এটাকে বলে ক্লয়েকা। হ্যাঁ? তাহলে মানে পাত যখন অটোমেটিক মনে করেন যে ভিতরে থেকে মনে করেন যে বাইরে বের হয়ে আসবে এবং এটা দিনের পরে দিন মানে এটাকে বলি আমরা সাইনাস। যে ইনফেকশন ইন বোন উইথ ক্রনিক মনে করেন যে প্রেজেন্স অফ আ ডিসচার্জিং সাইনাস, এটাকে বলি আমরা যে ক্রনিক অস্টিওমাইলাইটিস। তাহলে সেই ক্রনিক অস্টিওমাইলাইটিস এটা মনে করেন যে টার্ন নিতে পারে। হুম? কিন্তু এই তখন ক্রনিক কিন্তু অস্টিও ক্রনিক এইসব জি। তো চিকিৎসা করতে এক্ষেত্রে হবে। কি করণীয় কি? মানে এরকম ক্রনিক হয়ে যাওয়ার কারণই বা কি? বা এ থেকে পরিত্রাণের উপায় কি? হ্যাঁ। তো ওই যে সময় মতো ডায়াগনোসিস করতে পারিনি আমরা, হুম, হুম। সময় টাইমলি যে সার্জারি করার কথা ছিল সেটাও করতে সেটা পারিনি হয় নাই। আমরা। তাহলে বোনস মানে বোন ম্যারো বোনস সফট টিস্যু ফেটে গিয়ে পুঁজ বের হয়ে আসতেছে। তাহলে এটা ক্রনিক কেন হচ্ছে? ক্রনিক সেটাই। কেন হচ্ছে? যে আমরা বলছিলাম যে ওই যে বোনস গুলো যে ফ্র্যাকচার হয়ে গেল। হুম, হুম। ফ্র্যাকচার হয়ে গেল ওগুলো ডেড হয়ে যায়। ওই বোনস গুলো মরে যায়। হুম, হুম। হ্যাঁ? ভায়াবল থাকে না। ওইটাকে আমরা আলোচনার এক পর্যায়ে বলছিলাম যে ওটা হলো সিকোস্টাম। বের করে আনতে সিকোস্টামের হ্যাঁ। ডেফিনিশন হচ্ছে যে ডেড বোন ইন লিভিং টিস্যু, লিভিং বডি সেটাকে আমরা বলি সিকোস্টাম। সিকোয়েস্ট্রাম। আপনার মনে আছে যে আমরা যখন 5th ইয়ার পরীক্ষা দিছি বা আপনাদের সময়ও যে কাঁচের জারের ভিতরে ফরমালিনের মধ্যে বোনস এর টুকরা থাকতো। বলতো ওটা কি আইডেন্টিফাই করা লাগতো যে ওটা বলতাম যে সিকোস্টাম। সিকোস্টাম আসলে অ্যাকচুয়ালি ওই জারের মধ্যে থাকলে সিকোস্টাম না। ওইটা তখন বোনস শরীরের লিভিং ভিতরে ছিল বডি থাকে। তখন ছিল তখন সিকোস্টাম। সিকোয়েস্ট্রাম। কিন্তু ওইটাই সিকোস্টামের স্যাম্পল। স্যাম্পল মনে করেন যে রাখা হচ্ছে জানার জন্য, শেখার জন্য, আমাদের পড়াশোনা করার জন্য। তো তাহলে এই যে বড় একটা বোনস বা ছোট একটা টুকরা যে ভিতরে যে ডেড হয়ে আছে, আমাদের শরীর চায় কি? শরীরের ইমিউনিটি সিস্টেম চায় যে এই বোনসটাকে বের করে দিতে। হুম। তো বোনসটা তো এমনি তো মনে করেন যে শুধু একটা ছিদ্র আছে। তো বড় একটা টুকরা বোনস যাবে কিভাবে? বের হবে কিভাবে? সেজন্য নেচার কি করে? সৃষ্টিকর্তার দেয়া ইমিউনিটি সিস্টেম কি করে? ওই বোনসের বড় টুকরাটাকে একটু করে মেল্টিং করে গলায়ে মনে বের করেন করে যে আনে। বের করে। সেজন্য অনেক সময় মনে করেন যে বাচ্চার মা-বাবারা মনে করেন টিস্যুর মধ্যে করে বা কাপড়ের মধ্যে করে নিয়ে আসে যে, "স্যার এই শক্ত হাড্ডির টুকরার মতো ছোট জিনিস মানে বের হয়েছে।" শরীর তার ইমিউনিটি সিস্টেমের কারণে ওই যে ওইগুলোকে গলিয়ে একটু করে বের করে দেয়। ওইটাই যখন মনে করেন যে উম বের হয়ে আসে বা বাইরে ওইটাই আ অভিভাবকরা অনেক সময় মনে করেন কালেকশন করে নিয়ে আসে যে এইরকম এই পুজ আসার সঙ্গে রক্ত এসেছে। হুম? কারণ শরীর তো আস্ত বোনসটাকে বের করে দিতে পারে না। সেজন্য সে গলিয়ে বের করে এবং তার দীর্ঘ সময় লাগে। যে বড় একটা হাড্ডিকে গলাইতে মানে হুম, হুম। বের করা, এটা দীর্ঘ সময় লাগে এবং দীর্ঘ সময় পরে যে পুজ পড়ে বোনস এর অংশ আছে, এইটাই হলো সেজন্যই তার মানে
মনে করেন যে ক্রনিক ডিসচার্জিং সাইনাসটা তার মনে করেন পথটা দরকার হয়, ওই ক্যানেলটা দরকার হয়। সেটা যে চলতে ওটা একটা থাকে। ড্রেনেজ সিস্টেম, ন্যাচারাল ড্রেনেজ সিস্টেম। সেটাই মানে ইনফেকশনের প্রক্রিয়াটা তখন আসলে চলতেই থাকে এবং ওইগুলি হাড়গুলি বেরিয়ে আসার চেষ্টা করে ভেঙে, ভেঙে। তো এক্ষেত্রে চিকিৎসা কি? মানে এক্ষেত্রে তো নিশ্চয়ই চিকিৎসা আছে। মানে আপনি যেভাবে বললেন তাহলে সেগুলো ইয়েস। বের করে দিলে ধীরে, ধীরে ঠিক করা যাবে? যখন যখন অ্যাকুট অস্টিওমাইটিস যখন ক্রনিক অস্টিওমাইটিস এর টার্ন নিল, হুম? হুম, হুম। তখন এইটার চিকিৎসা হলো অলওয়েজ সার্জারি। কারণ শরীর তো বের করতেছে একটু, একটু করে দীর্ঘদিন ধরে। আপনি হুম, সেটাকে হুম। ইনসিশন দিয়ে একবারে বের হ্যাঁ, করে দিবেন। রিমুভাল অফ মানে সিকোয়েস্টেক্টমি। সিকোস্টামকে বের করে ফেলানো বলে সিকোস্টেক্টমি। এরপর আমরা বোনস এর ভিতর ভাঙা গড়া চলতে থাকে। তো বোনস এর ভিতরে আমরা মনে করেন যে সসারাইজেশন করি। সসারাইজেশন মানে বোনস এর মধ্যে আমরা ক্যানেল তৈরি করি। যে ড্রিল দিয়ে মাল্টিপল ড্রিল করে তারপর বোনস এর একটা চাঙ্ক আমরা উঠায় ফেলি। উঠে ফেলি তাহলে একেবারে একটা ক্যানেল হয়ে গেল। ওই ক্যানেলের ভিতরে বোন কিউরেট আছে অর্থোপেডিক্স এ মনে করেন যে চামচের মতো ছোট চামচের মতো দেখতে। চেঁচে, চেঁচে বোন বের করবেন। কিউরেট দিয়ে ওটাকে মানে একেবারে কুড়ায় কুড়িয়ে মানে এটাকে কিউরেটেজ বলে। কুড়ায়, হুম, হুম। কুড়ায় যে জীবাণুর যত বাসা আছে, যত গ্রানুলেশন টিস্যু আছে, আমরা সবগুলো মনে করেন যে বের করে দেই। বের করে দিয়ে বিভিন্ন রকমের মনে করেন যে মেডিসিন দিয়ে এবং অ্যান্টিসেপটিক মনে করেন যে আ তরল দিয়ে আমরা মনে করেন যে ওয়াশ করি। আ ম নরমাল স্যালাইন সহ। ওয়াশ করে আমরা যখন মনে করি যে সিকোস্টামটা রিমুভ করা হয়েছে এবং যত গ্রানুলেশন টিস্যু ছিল মানে এইসব মেডুলারি ক্যাভিটির মধ্যে আমরা সব রিমুভ করতে পেরেছি। তখন আমরা একটা বড় একটা ড্রেন দিয়ে মোটা একটা হোয়াইট ক্যালিবার একটা ড্রেন দিয়ে আমরা হুম, হুম। ওন্ডটাকে মানে ক্লোজ করে আসি। রিমেম্বার যে আমি অ্যাকুট অস্টিওমাইটিস এর ক্ষেত্রে কিন্তু আমি মনে করেন যে বলেছি যে আমরা ক্লোজ করি না। কিন্তু ক্রনিক অস্টিওমাইটিস এর ক্ষেত্রে আমাদের কাজটা করার পরে আমরা কিন্তু ওটা ক্লোজ করে দিয়ে আসছি। হুম? যে কারণ এটা একটা আ এরকম স্টেজ যে সিকুইস্টাম যখন বের করা হবে আর গ্রানুলেশন টিস্যু যখন মানে ওগুলোও কিউরেট করে দেওয়া হবে, হুম, হুম। তখন বেসিক্যালি আর কোন জীবাণু মনে করেন যে থাকে না এবং এই অপারেশনটাই তখন হলো কিউরেটিভ। কিন্তু এটা আপনি তো হলো একটা টিউব মানে রেখে ক্রনিক আসেন তো। মানে একটা ড্রেন টিউব তো একটা থাকে। ড্রেন টিউব দিয়ে হ্যাঁ, ড্রেনটা কয়েকদিন রাখি। আচ্ছা যখন কয়েকদিন। দেখি যে ড্রেন টিউবটা আর কিছু আসছে না, আ হুম। তখন হয়তো অনেক সময় আমরা আও ওটাকে উইথড্র করে ৭ নেন। থেকে ১০ দিন পরে একটু দেরি করেই খুলি আমরা। আমরা তখন ড্রেন খুলে দেই। আচ্ছা, আচ্ছা। এবং তো এভাবে রোগীরা এ ভালো এ হয়ে এ যায়। অবস্থায় যেই মানে হাড়গুলি তার মানে কি ভাব বলা যায় যে মানে লস হলো, যে হাড়গুলি সে মানে নষ্ট হয়ে গেল, সেই জায়গাটার কি হবে? সেখানে কি নতুন হাড় বেড়ে উঠবে? রাইট। হ্যাঁ, সেই জায়গাটায় নতুন বোনস তৈরি হয়। হ্যাঁ? ওই বোনসটাকে মানে আমাদের প্রকৃতির মধ্যে যেমন ভাঙা এবং গড়ার কাজ হয়, হুম, হুম, বোনসের এখানেও যে অস্টিওমাইলাইটিস যে বোনসটাকে ডেড করে ফেলতেছে, হুম, হুম, ওই ডেড বোনের রেসপন্স হিসাবে আমাদের আমাদের বাচ্চাদের তো পেরিওস্টেমটা একটু থিক থাকে। একটু হুম, হুম। মনে করেন যে মোটা থাকে। জি। কারণ বাচ্চাদের বোনস এর গ্রোথ বেশি। কিন্তু আপনার আমার কিন্তু পেরিওস্টেম অত মোটা না। মানে পাতলা হয়ে গেছে। কারণ ওই পেরিওস্টেম এর কাজ যেটা ছিল আমাদের এপিফাসিয়াল ক্লোজার এর আগে যে সে গ্রোথ এর কাজটা আপনার আমার ক্ষেত্রে কমপ্লিট। এজন্য আমাদের পেরিওস্টেমটা ঠিক না, থিন হয়ে গেছে। হুম, হুম। তো বাচ্চাদের যে ওই অ্যাক্টিভ পেরিওস্টেম যেগুলো আছে, ওইটা আবার নতুন বোনস তৈরি করে। এটাকে বলে ইনভলুক্রাম। হ্যাঁ? ইনভলুক্রাম। যে ওই পুরাতন বোনসের ডেড বোনের রিপ্লেস হিসাবে মনে করেন ন্যাচারালি আ ইনভলুক্রাম এর আম আ নামে নতুন বোনস তৈরি হয়। কাজেই এটাকে রিপ্লেস করে ফেলে। জি। তার মানে হচ্ছে যে একটা মোটামুটি তারপরে বলা যায় যে একটা ভালো কিছু আমরা আশা করি আরকি অপারেশন সার্জারি করার পরে। একটা ভালো কিছু আশা করি হয়তো আবার স্বাভাবিক হয়ে যাওয়ার একটা বড় সুযোগ তৈরি হুম, হয়। তো প্রফেসর সুযোগ শহীদুল ইসলাম আমরা অস্টিওমাইলাইটিস সম্পর্কে অনেক কিছু শুনলাম এবং আমার মনে হয় যে প্রসঙ্গক্রমে সবগুলো বিষয় এসছে। ধারাবাহিকভাবে না আসলেও তারপরেও আমরা চেষ্টা করছি সেগুলিকে গুছিয়ে আবার দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরতে। তো আমরা অনুষ্ঠানের একদম শেষ ভাগে আপনি কি বলবেন? এই অস্টিওমাইলাইটিস যেভাবে শুনলাম এটা কতটা ভয়ংকর হতে পারে? খুব সাধারণ একটা বিষয় এবং ভুলটা যে অভিভাবকরা করেন তা না। চিকিৎসা করতে দেরি হয় নানা কারণে এবং অনেক সময় চিকিৎসা করতে যেয়েও অনেক সময় হাসপাতালে চিকিৎসকদের কাছেও জিনিসটা সঠিকভাবে ধরা না পড়ায় পরিণতিটা তো খারাপের দিকেই যায়। আপনি যদি এটার একটা উপসংহার টানেন। আচ্ছা হ্যাঁ, আমি উপসংহার টানার আগে আমি আরেকটা
আরেকটা জিনিস খালি একটু মনে করেন যে মেনশন অবশ্যই, করব, যে পোস্ট অপারেটিভ অবশ্যই। অস্টিওমাইলাইটিস অ্যাডাল্ট ও এর ক্ষেত্রে, হ্যাঁ? হ্যাঁ, যে সেটাই। আমার আমি এটা বলতে অপারেটিভ চাচ্ছিলাম পোস্ট যে অস্টিওমাইলাইটিস, সার্জারির কারণেও তো হতে পারে। হ্যাঁ, সার্জারি সার্জারির করতে কারণে গিয়ে হতে পারে। iatrogenic সার্জারির কারণে কাইন্ড হতে অফ। পারে। আমরা আলোচনা এক পর্যায়ে ওপেন ফ্র্যাকচার, ক্লোজ ফ্র্যাকচার বলতেছিলাম। জি, জি। যে ক্লোজ হ্যাঁ। ফ্র্যাকচার যদি হয় অ্যাডাল্ট এর ক্ষেত্রে, হুম। তাহলে সেক্ষেত্রে তো মনে করেন অনেক সময় আমরা অপারেশন করি। আবার ওপেন ফ্র্যাকচার এর অপারেশন করি। তো ওপেন ফ্র্যাকচার যাদের থাকে, যাদের আগেই বোনস ভেঙে সেই বোনসের স্পাইক গুলো মাংসকে, চামড়াকে ছিদ্র করে যদি বাইরে চলে আসে, রক্তপাত হয়, ওটাকে বলি আমরা ওপেন ফ্র্যাকচার। জি। এই ওপেন ফ্র্যাকচারে মনে করেন ইনফেকশন এর চান্স খুব মনে করেন যে বেশি। যেমন আজকেও আমি একটা ওপেন ফ্র্যাকচার অপারেশন করলাম। ওপেন ফ্র্যাকচার টিবিয়া, আ এটা হলো মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট এর ফলে আসছে। আমার কাছে কালকে আসছে, অর্থাৎ আমাদের ফরিদপুর অঞ্চল থেকেই। যে বাইক অ্যাক্সিডেন্ট। বাইক অ্যাক্সিডেন্ট একেবারে ভেঙে হাড়ের অংশ বেরিয়ে গেছে, চামড়া-টামড়া কেটে অনেক রক্তক্ষরণ হচ্ছে। তো এরকম ক্ষেত্রে ওপেন ফ্র্যাকচার আসলে আমার পলিসি হচ্ছে যে আমি বলি 2 স্টেজ অপারেশন। কি আমরা ১ম দিন আ আমরা ওই যেটুকু কাটা আছে ওই কাটাকে আরো ইনসিশন দিয়ে বৃদ্ধি করে তারপরে মানে অনেক রকমের ওষুধ দিয়ে ওয়াশ করে এবং লিটারের পর লিটার নরমাল স্যালাইন। আপনার মনে থাকার কথা ওই যে আ লিকুইড আ হ্যান্ড ওয়াশ এর একটা এড দেয়। যে ধুতেই থাকো। হ্যাঁ? তা আমার উস্তাদ, আ আমি আমার উস্তাদের নামটা বলতেই চাই আবারও। আমি মনে করি বলি মাঝে মধ্যে। জি। কারণ এটা বলা এবং দোয়া করাও এটার মানে জ্ঞানের একটা কাফফারা। হ্যাঁ? যে আমার এক্সাক্টলি। উস্তাদ হচ্ছেন প্রফেসর ইদ্রিস আলী, দেশ বিখ্যাত স্পাইন সার্জন। আপনি হয়তো চিনতেন স্যারকে। হ্যাঁ, আমি চিনি। তো মানে স্যার আমাদের যে মেডিকেল ইউনিভার্সিটি ওখান থেকে অ্যাসোসিয়েট প্রফেসর মনে করেন থাকা অবস্থায় স্যার স্ট্রোক করে মানে ডিসেবল, স্যার বাড়িতেই থাকেন। তো স্যার মানে এরকমভাবে, হ্যাঁ, এরকমভাবে মনে করেন সার্জিক্যাল ট্রাইটিং করতেন। তো আমার ধারণা হয়েছে, আমি শিখেছি উনার কাছ থেকে। যে আমি আমার আরো অন্যান্য শিক্ষকদের, সিনিয়র সার্জনদের অ্যা আ মনে করেন যে সার্জিক্যাল টয়লেটিং এবং ওয়াশিং দেখেছি বক্সের, হ্যাঁ? কিন্তু আমি ইদ্রিস স্যারের কাছে যেটা শিখেছি সেটা অতুলনীয়। সেটা আমি আর কারো কাছ থেকে মনে করেন যে শিখিনি। যার ফলে আমার মনে পড়ে আজ থেকে ধরেন যে ১৫ বা ২০ বছর আগে আমি যখন পঙ্গু হাসপাতালে কাজ করি, তখন ওখানে ডার্টি ওটি আছে। তো ওইখানে আমি একটা সার্জিক্যাল টয়লেটিং করার পরে সিনিয়র একজন সিস্টার আমার অ্যাসিস্ট্যান্ট ছিল। তো ওই সিস্টার বলছিল যে একটা ভালো অপারেশন দেখলাম। তো সে যে ভালো অপারেশনটা যে দেখছে ওইটা হলো আমার স্যারের অবদান। যে আমি স্যারের কাছ থেকে শিখছি যে হাউ সার্জিক্যাল টয়লেটিং ইস ডান, হ্যাঁ? এবং এইটার ফলে এবং এইটার উপরেই কিন্তু আমি আমি বলি যে সার্জনের কোয়ালিটি আমরা বুঝতে পারি যে সে সার্জিক্যাল টয়লেটিং কেমন করে, ওন ডিব্রাইভমেন্ট কেমন করে, তার টিস্যু হ্যান্ডলিং টা কেমন। এটা সার্জনের কোয়ালিটি বোঝা যায়। আরেকটা কথা বলি আমি, যে কোন ওপেন ফ্র্যাকচার এর রোগীর ভাগ্য নির্ভর করে ১ম সে কোন সার্জনের হাতে পড়েছে। হ্যাঁ? যদি ভালো সার্জনের হাতে পড়ে যে একেবারে খুব দয়া মায়া নিয়ে অ্যা ভালো ট্রেনিং আছে তার এরকম, যে ভালো করে সার্জিক্যাল ট্রাইটিং করে, তাহলে তার পরবর্তীতে ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে না। হুম? আমি যেটা বলছিলাম যে টুইস্টেড সার্জারি। ওর আজকে সার্জিক্যাল ট্রাইটিং করলাম। তারপর আমরা একটা ড্রেন দিয়ে ওটাকে ক্লোজ করা গেছে। এটা অ গাছ ছিল 2। তো আমরা পরে ওর ৫ দিন পরে আমরা রক্তের কিছু পরীক্ষা করব যে তার কোন ইনফেকশন এর চিহ্ন আছে কিনা। যদি ইনফেকশন এর চিহ্ন না থাকে তো তখন আমরা নেইল বা প্লেট দিয়ে তার ডেফিনিটিভ সার্জারিটা করব। হ্যাঁ? তো এইভাবে অপারেশন করলে কিন্তু ও আল্লাহর রহমতে আমাদের অভিজ্ঞতা হচ্ছে যে ওপেন ফ্র্যাকচার এর ক্ষেত্রেও ইনফেকশন এর রেটটা মনে করেন যে কমে যায়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় পোস্ট অপারেটিভ ইনফেকশন মনে করেন যে উম প্রিভেন্ট করার জন্য আমাদের দেশের তো অনেক মানুষই আছে গরিব মানুষ। যে অর্থোপেডিক্স একটা অপারেশনে ভালো একটা সেন্টারে অপারেশন করতে, ভালো একজন সার্জন দিয়ে অপারেশন করতে একটু খরচটা কিন্তু একটু বেশি লাগে। হুম? কিন্তু whereas আমাদের এসে যে ন্যাশনাল আ মনে করেন ইনস্টিটিউট আছে ট্রমাটোলজি এবং নিটোর। হুম, হুম। তো মানে দুর্ভাগ্যক্রমে নিটোরের আশপাশ দিয়ে নিটোরে ঢুকার পরে কিন্তু ভালো চিকিৎসা হয়। কিন্তু নিটোরে ঢুকার আগে দালাল চক্র আছে। যেমন বিকেল বেলা যখন বা রাতে যখন কোন একটা অ্যাম্বুলেন্স এসে থামে, হ্যাঁ? তখন ওই দালালরা মোটিভেট করার চেষ্টা করে যে এখন রাতের বেলা এখানে তো বড় ডাক্তার নাই।
হুম? বড় ডাক্তার সব ওই ক্লিনিকে আছে। হ্যাঁ? এখানে কিন্তু এখন সব জুনিয়র ডাক্তাররা। তো দূর থেকে একটা মানুষ অন্য ডিস্ট্রিক্ট থেকে যখন আসে ভালো চিকিৎসার জন্য, তখন ওরা ওদের মিষ্টি কথায় অনেক সময় মনে করেন যে বায়াসড হয়ে যায়। তখন একটু যদি কমা মানের হসপিটালে যায়, যেখানে খরচ তাদের কম লাগবে, কিন্তু ওটির স্টেরিলিটি ঠিক নাই। তাদের অটোক্লেভিং ঠিক নাই। আবার যে সার্জন অপারেশন করতেছে ওইরকম এফিশিয়েন্ট মনে করেন যে সার্জন না। তাহলে মনে করেন তার টিস্যু হ্যান্ডলিং বা অ মনে করেন যে সে ভালো করে অ্যাসেপসিস মেইনটেইন করে না। তাহলে সেই রোগীটা কিন্তু ইনফেকশন হওয়ার চান্স খুব বেশি। এবং ইনফেকশন হলে এটা কিন্তু মনে করেন যে ভালো হতে চায় না। যে ইমপ্লান্ট লাগাই দিলাম তারপরে ইনফেকশন। তাহলে ওই ইমপ্লান্ট না খোলা পর্যন্ত সাধারণত ইনফেকশন ভালো হতে চায় না। সেজন্য অপারেশন যারা করবে, আমি আমাদের রোগীদের জন্য বলছি যে অ্যা আমাদের সরকারি হাসপাতালগুলো তো ভালো আছে। আমাদের মনে করেন ঢাকার মধ্যে যেমন ঢাকা মেডিকেল কলেজ, আ তারপরে আমাদের নিটোর, হুম? হুম, হুম, আও এগুলো তো ভালো আছেই। কিন্তু অন্যান্য প্রাইভেট প্রতিষ্ঠানের মধ্যে যখন অপারেশন করা হবে, তখন একটা ভালো সেন্টার যেখানে খরচ একটু বেশি হইলেও মানে তার মেইন অপারেশনটা যদি ভালো হয়, তাহলে কিন্তু তার পোস্ট অপারেটিভ ইনফেকশন এর চান্স কম। হুম? হয়তো দেখা গেল এখন অপারেশনের সময় ৳২০,০০০ কম লাগতেছে আরেক জায়গায়। হুম, কিন্তু এই ২০,০০০ কম লাগার ফলশ্রুতিতে তার পরবর্তীতে কিন্তু ২-৪ লাখ বেশি চলে যাবে তার ইনফেকশন ম্যানেজ করার জন্য। এবং টাইমও অনেক ওয়েস্টেজ হবে। কারণ একটা কর্মক্ষম মানুষ যদি সুস্থ না হয়, সে তার কাজে ফিরতে না পারে, তাহলে তার ফ্যামিলির জন্য সে বার্ডেন হয়ে যায়। এবং তার ইকোনমি, আমাদের হেলথ ইকোনমি, ফ্যামিলির ইকোনমি এটা কিন্তু একটা বিরাট একটা মনে করেন যে প্রভাব ফেলে। সেজন্য মানে আ একটু ভালো জায়গায়, একটু ভালো সার্জন সেটাই। দিয়ে মানে অপারেশন যদি করানো যায়, হুম, তাহলে এই হুম, পোস্ট অপারেটিভ ইনফেকশন বা পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন এগুলো কিন্তু আমরা মানে এভয়েড করতে পারি। মানে কমে যায়। সেটাই, সেটাই। মানে এই জি, অনেক ধন্যবাদ তো তাহলে প্রফেসর শহীদুল ইসলাম। আমরা যদি সারমর্মই করি যে মেইন কথা হলো যে অ্যাকুট অস্টিওমাইটিস হচ্ছে ডিজিজ অফ চিলড্রেন। এটা সাধারণত সেলুলাইটিস মাথায় আনা যাবে না। অ্যাকুট অস্টিওমাইটিসই মনে করতে হবে, সেভাবে ট্রিট করতে হবে। হুম, আর হুম, সেলুলাইটিস অসুখটা হলো বয়স্ক মানুষদের, হ্যাঁ? এবং বয়স্ক মানুষদের আ অ্যাকুট অস্টিওমাইটিস হতে পারে শুধুমাত্র সেই গ্রুপের যাদের ইমিউনিটি পাওয়ার কোন কারণে কমে গেছে। আনকন্ট্রোলড ডায়াবেটিস, হুম, তারপরে মনে করেন কোন ক্যান্সার পেশেন্ট, ক্যান্সার পেশেন্ট। তারপরে মনে করেন যে তার রেনাল ফেইলিউর হওয়ার পর কিডনি ট্রান্সপ্লান্ট করা হয়েছে, হ্যাঁ? তার কেমোথেরাপি চলছে অথবা মানে তার আ ইমিউনো সাপ্রেসিভ ড্রাগ চলতেছে। তাহলে সেরকম বয়স্ক মানুষদের ক্ষেত্রে অ্যাকুট আচ্ছা, অস্টিওমাইটিস হতে পারে। তাহলে আ আ যে ভালো সার্জন, কোয়ালিফাইড মানে সার্জন বা স্পেশালিস্ট ডক্টর মনে হুম, করেন যে তারাই এটা মানে অ তারা এটা প্রপারলি ডায়াগনোসিস করতে পারবে, ভালো চিকিৎসা দিতে পারবে, হ্যাঁ? টাইমলি ডায়াগনোসিস এবং টাইমলি ট্রিটমেন্ট এটি আমাদের কমপ্লিকেশন কে আমাদের মানে প্রিভেন্ট করতে পারে। এটি হলো আমাদের আজকের এই আলোচনার মানে মূল কথা। সেটাই। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম এগুলির মাধ্যমে দর্শকরা নিশ্চয়ই কিছুটা হলেও সচেতন হবেন এবং তারা বুঝতে পারবেন যে হয়তোবা অস্টিওমাইলাইটিস হয়েছে কিনা এই সন্দেহটা তাদের মাথায় আসুক এবং সেই অনুযায়ী তারা ব্যবস্থাটা নেক। এটা একটা বড় বিষয়। এটাই আমাদের উদ্দেশ্য এবং একই সাথে আপনি শেষ ভাগে যেটা বললেন যে সঠিক চিকিৎসাটা কোথায় হবে, কার কাছে হবে, সেই সিদ্ধান্তটা যেন যে যেখান থেকেই আসুক না কেন, বাংলাদেশের যে অঞ্চল থেকেই উনি উন্নত চিকিৎসার জন্য অন্য জায়গায় আসুক বা ঢাকায় আসুক বা চট্টগ্রামে আসুক, তাদেরকে কিন্তু তখনই ডিসিশন নিতে হবে আমি ওই জায়গাটাতে যাবো। এই পথে কিন্তু অনেক প্রতারক চক্রের কাছে উনি পড়তে পারেন, যারা তাকে একটা ভিন্ন জায়গায় নিয়ে যাবে। সেখানে সঠিক চিকিৎসা পাওয়াটা অনেক ক্ষেত্রেই হয়তো আ সম্ভব নাও হতে পারে। কিন্তু এটা একটা বড় এই ঝুঁকিটা রেখে যায়। হ্যাঁ? তো সেই ঝুঁকিটা যেন তারা না নেন এবং একটা ভালো ইনস্টিটিউটে যেন যান, যেটা জেনে শুনে মানুষের কাছ থেকে যে ঠিকানাটা, যে ডাক্তারের নাম বা যেই জায়গাটা তারা পেয়েছেন, সেইটাতে যেন তারা যান। তাহলেই হবে কি? তাহলে হয়তোবা মানে ভালো চিকিৎসাটাই পাবেন। এটা একটা বড় বিষয় এবং এই দালাল চক্রকে তো আর আমরা চিকিৎসকরা আ উৎখাত করতে পারব না। এটা সচেতনতার মাধ্যমে রুগীর লোকজন তাদেরকে এড়িয়ে যেতে পারেন।
এটা সুযোগ আছে। তারপরও খুব সহজ না, আপনি যেটা বললেন যে মিষ্টি কথায় এবং নানাভাবে তারা প্রতিবন্ধকতা তৈরি করে। শুধু তাই না, মিষ্টি কথায় বলে না, অনেক সময় তারা প্রতিবন্ধকতাও তৈরি করে। তো এগুলো তো আছে। তো এগুলি ব্যাপারে আসলে আমাদের মানুষকে সচেতন করা ছাড়া তো আর কিছু করার নেই। এটা তো আসলে রাষ্ট্র এটার ব্যবস্থা নিতে পারে এবং তাদের এই বিষয়ে নজর রাখা উচিত। তো প্রফেসর শহীদুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা অনেক কিছু কথা বলেছি আজকের এই বিষয় সম্পর্কে। আমার মনে হয় দর্শকরা নিশ্চয়ই উপকৃত হবেন। আপনি ভালো থাকবেন। আগামীতে আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে অনেক, অনেক ধন্যবাদ। আজকে এরকম একটা বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, অস্টিওমাইলাইটিস, হাড়ের ইনফেকশন। সহসা এই বিষয় নিয়ে আলোচনা হয় না। এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। নানান প্রসঙ্গ এসছে এবং আল্টিমেটলি আমরা এই আলোচনার মাধ্যমে পুরো বিষয়টাকে তুলে আনতে পেরেছি বলে মনে করছি এবং কিভাবে সঠিক চিকিৎসাটা পাওয়া যায়। ঘটনা তো ঘটেই যেতে পারে যেকোনো কারণে, কিন্তু চিকিৎসাটা তো দরকার, সেটা যেন সঠিকভাবে হয়, জটিলতা না হয় এবং ভালোয় ভালো যেন সবাই সেরে ওঠে, এটাই আমাদের কামনা। দর্শক, আগামীতে আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।